নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একবার আরেকটি নতুন হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্পে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বরাবরের মতো আজও কিন্তু গল্পের মধ্যে থাকছে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে গল্পের শেষে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের মধ্যে থেকে বাছাই করা কিছু নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা মুনমুন সেনের কলমে ভয়ের গল্প ঝড়ের রাতের রেলগাড়ি। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি শুরু করে আজকের এপিসোড। গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ন। শুরু হচ্ছে লেখিকা মুনমুন সেনের কলমে ঝড়ের রাতের রেলগাড়ি। আমার নাম ডক্টর সৌম্যদীপ মিত্র। চাকরি করি একটা বেসরকারি নার্সিং হোমে, কলকাতার মধ্যভাগেই। এই শহরের আলো ঝলমলে মুখের পিছনে যে অন্ধকার জমে থাকে, আমি প্রায় তা ছুঁয়ে দেখি রোগীর দেহের কোনায় কোনায়। এই বছর দুয়েক হলো বিয়ে করেছি। স্ত্রী পৌলমী আর সদ্য অন্নপ্রাশন হওয়া কন্যা সন্তান। নতুন জীবনের আলো যেন আমাদের সংসারে ফুটে উঠেছে। কিন্তু আজ রাতে সেই আলোটা যেন কোথাও গা ঢাকা দিয়েছে। ঘড়ির কাঁটা তখন 9:30 ছুঁই। আমি দাঁড়িয়ে আছি মচলন্দপুর স্টেশনে, শিয়ালদহ বনগাঁ লাইনের একটা প্রায় বিস্তৃত নির্জন স্টেশন। নামটা অচেনা শোনালেও এখানকার নীরবতাই আমার আজকের যাত্রার সঙ্গী। প্রচণ্ড ঝড় বৃষ্টি, এমন বৃষ্টি যেন আকাশটাই ভেঙে পড়ছে। এই বর্ষণের আওয়াজের মধ্যে নিজের নিঃশ্বাসটুকুও যেন টের পাওয়া যায় না। মাথার উপর টিনের ছাউনিতে ঝমঝম শব্দে বৃষ্টির থাবা, আর দূরের দিগন্তে একের পর এক বিদ্যুতের চমক। মাঝে মাঝে কানে আসে বজ্রপাতের ক্রুদ্ধ গর্জন, ঠিক যেন কোনো রাক্ষসের রোষ। আজ বাড়ি থেকে বের হওয়াটা ছিল আমার জীবনের অন্যতম দুঃসাহসিক সিদ্ধান্ত। পৌলমী কেঁদে ফেলেছিল, বলেছিল, এইভাবে কি কেউ যায়? বাচ্চাটা জ্বর নিয়ে ঘুমিয়ে আছে। তবুও আমাকে বের হতেই হয়েছে। এক প্রিয় সহকর্মীর মায়ের ব্যাকটেরিয়াল মেনানজাইটিস হয়েছে। এই রোগের একটা বিশেষ ইনজেকশন, সেপ্ট্রিয়াকশন, এটা আমার কাছেই আছে। আজ দুপুরেই পৌঁছে গিয়েছিল, আর বেরোনোর কথা ছিল দুপুরবেলাতেই, কিন্তু হঠাৎ করে আমার নিজের শরীরটা খারাপ হয়ে যাওয়ায় আর বেরোনো হয়নি। বেশ কয়েক ঘন্টা রেস্ট নিয়ে যখন বিকেলবেলা বেরোবো, তখন দেখলাম আমার গাড়িটা পাংচার হয়ে বসে আছে। এদিকে আমি না গেলে আর সময় মতো ইঞ্জেকশনটা না দিতে পারলে বড় সমস্যা দেখা দিতে পারে। দায়িত্বটা যেহেতু আমি নিয়েছি, তাই আমাকে আজ বেরোতেই হলো। অনেক কষ্টে একটা রিক্সা ভাড়া করে স্টেশনে পৌঁছলাম। আর স্টেশনে পৌঁছতে পৌঁছতে পাজামা কুর্তা ভিজে একেবারে একাকার। ছাতা উপকারে আসেনি বললেই চলে। গলির মোড়ের পানের দোকান, ল্যাম্পপোস্টের নিচে বসা এক চাওয়ালা, সব যেন বৃষ্টির ভয়ে একে একে গা ঢাকা দিয়েছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কয়েকজনের মুখে ছিল উদ্বেগ। কেউ ট্রেনের খবর নিচ্ছিল, কেউ বা ছাতা গুটিয়ে আশ্রয় খুঁজছিল। কিন্তু সময় যত গড়ালো বুঝলাম এই বৃষ্টি এত সহজে থামবার নয়। দেখলাম এক বৃদ্ধ ভদ্রলোক প্ল্যাটফর্ম থেকে নামলেন, গা ঘেঁষে ছুটে গেলেন দক্ষিণমুখী রাস্তায়। একটি কলেজ পড়ুয়া মেয়ে তার স্কার্ফ মাথায় জড়িয়ে জলের মধ্যে নেমে পড়ল। কিছু দোকানদার যেগুলো আধ খোলা ছিল, তারাও তাড়াহুড়ো করে ঝাঁপ টেনে দিল। একসময় আমি ছাড়া পুরো স্টেশনটাই ফাঁকা হয়ে গেল। ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আমি নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি তখন বসে আছি স্টেশনের একটা কোনায়, টিকিট কাউন্টারের পাশের এক পুরনো কাঠের বেঞ্চে।
যার গায়ে কেউ এককালে চাকু দিয়ে খোদাই করে লিখে রেখেছে সোনা প্লাস মনু 1994। দেখে বোঝা যায় ভালোবাসাও একদিন ছিল এই রেল লাইনের আশেপাশে। এখন শুধু শূন্যতা, ভিজে কংক্রিটের গন্ধ আর স্টেশন ভবনের চোরা ছাদ ফুঁড়ে পড়া বৃষ্টির ফোঁটার শব্দ। এই যে কথাগুলো বলছি তা আজ থেকে অনেক বছর আগে, সেই সময়কার যখন মোবাইল ফোন ছিল না কোনো জিপিএস, হোয়াটসঅ্যাপ বা সিগন্যাল দেখিয়ে চারিদিকে কথা ছড়িয়ে দেওয়ার সুবিধে। কখন ট্রেন আসবে, আদৌ আসবে কি না জানার একমাত্র উপায় ছিল স্টেশন মাস্টারের মুখের দিকে তাকিয়ে থাকা। ওদিকে ঝড়টা যেন ধীরে ধীরে আরো রুদ্র রূপ নিচ্ছিল। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে স্টেশনের সাদা দেয়ালে ঝাপসা ছায়া পড়ে যাচ্ছিল, ঠিক যেন কেউ হেঁটে যাচ্ছে ওপাশে। কিন্তু আমি জানি ওখানে কেউ নেই। দ্বিধান্বিত হলেও অবশেষে উঠে পড়লাম। ছাতা হাতে মাথা নিচু করেই স্টেশন মাস্টারের ঘরের দিকে এগোলাম। ঘরের ভিতরে আলো জ্বলছে, একটি ম্রিয়মান আলোর শিখা। দরজার পাশে দাঁড়িয়ে কড়া নাড়তেই একটা কর্কশ গলা ভেসে এলো। কে? আমি ভদ্রভাবে বললাম, আমি একজন ডাক্তার, বনগাঁ যাব, ট্রেন কখন আসবে কিছু বলতে পারবেন? ঘরের ভিতরে বসে থাকা মানুষটি একজন মধ্যবয়স্ক কর্মচারী, গায়ে পুরনো খাকি জামা, চোখে মোটা চশমা। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এই বৃষ্টিতে কে জানে বনগাঁ লাইনের বিদ্যুৎ লাইনে সমস্যা হয়েছে, ট্রেন তো দাঁড়িয়ে আছে, জানি না কখন ছাড়বে। আমি একটু হতাশ হয়ে বললাম, অনেকটা দরকারি কারণে যাচ্ছি তো, একজন রোগীর জীবন মৃত্যুর সন্ধিক্ষণ আর কি, খুবই জরুরি। লোকটি কাঁধ ঝাঁকালো, বলল, আপনাদের মতো লোকজন তো রোজই আসে, কিন্তু বাবু আমার দোষ কি? আমি তো ট্রেন চালাই না। আমি নিঃশব্দে ফিরে এলাম সেই বেঞ্চে, আবার বসলাম। বৃষ্টির শব্দে নিজেকে গুটিয়ে নিলাম। ঘড়ির দিকে তাকালাম, 10টা পেরিয়ে গেছে। চারপাশে আর কেউ নেই, যেন এই পৃথিবীর সব মানুষ এই রাতটায় ঘুমিয়ে পড়েছে, আর আমি ছাড়া জেগে আছে শুধু গাছের পাতায় জমে থাকা বৃষ্টির কান্না আর অদ্ভুত শূন্যতা। কিন্তু সত্যি বলছি, ঠিক সেই মুহূর্তে আমার মনের গভীরে যেন একটা অচেনা সত্তা ধীরে ধীরে দোল দিতে শুরু করল। নিঃসঙ্গতা, নির্জনতা, এই শব্দগুলো যতটা বর্ণনামূলক তার চেয়েও অনেক বেশি তা অনুভবযোগ্য। আর সেই অনুভব ধীরে ধীরে অদৃশ্য একটা ছায়ার মতো আমাকে আচ্ছন্ন করে ফেলতে লাগলো। কে জানতো আজকের দিনটা এমন মোড় নেবে। সকালে আকাশটা গুমোট ছিল, মনে হচ্ছিল যেন মেঘগুলো কোনো প্রাচীন অভিশাপ নিয়ে পাক খেয়ে খেয়ে ঘুরছে মাথার ওপরে। কিন্তু কাজটা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই জরুরি ছিল যে বৃষ্টিকে পাত্তা না দিয়েই ছাতা মাথায় স্টেশনের দিকে পা বাড়াতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে আমি অসহায়। এই নিঃসঙ্গ ঝড়ঝড়ে স্টেশনে দাঁড়িয়ে আছি, আর বুকের ভেতর ধীরে ধীরে জমাট বাঁধছে একরকমের অজানা কুয়াশা। স্টেশন মাস্টারের ঘরের দিকে একবার তাকালাম। এই কিছুক্ষণ আগেও যেখান থেকে একটা উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ছিল চারপাশে, সেখানটায় এখন শুধুই ফিকে কাঁপতে থাকা আলো। বোধহয় তিনি ভেবে নিয়েছেন রাতটা কেটে যাবে ট্রেন ছাড়াই, শরীরটাকে একটু বিশ্রাম দিচ্ছেন তিনি। কিন্তু আমি বা কি করব? এই বেঞ্চেই হেলান দিয়ে বসেছিলাম, পিছনে ভিজে কাঠের গন্ধ, সামনের দিকে অন্ধকার চাতার, আর মাথার উপর এক রাশ ক্লান্তি। ঝিমুনি আসছিল একটু, চোখটা ঢুলে পড়ছিল বারবার। না বাড়ি ফিরে যাবার উপায় ছিল, না গন্তব্যে। কিন্তু ঠিক তখনই আমার চোখটা গিয়ে আটকে গেল ওদিকের শেষ প্রান্তে, স্টেশনের ওদিকে একটা প্রাচীন লোহার ল্যাম্প পোস্টের নিচে।
বৃষ্টি তখন একেবারে পর্দার মতো পড়ছে, বাতাসের দাপটে ছাতা ধরা যায় না। আর এই অবস্থায় ওই ল্যাম্পপোস্টের নিচে আবছা আলোয় দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি। আমি আমি চোখ কুঁচকে তাকালাম। বৃষ্টির মধ্যে কেউ দাঁড়িয়ে থাকতে পারে? একেতে তীব্র ঠান্ডা হাওয়া, ছাতা নেই, বৃষ্টি প্রতিহত করার কোনো চেষ্টাও নেই, সোজা ল্যাম্পপোস্টের নিচে। আর রক্ত জল করে দেওয়া ব্যাপারটা হলো আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। আমার আমার হাত পা অবশ হয়ে এলো। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো যাত্রী, কিন্তু না, কোনো গাঢ় বৈশিষ্ট্য চোখে পড়ল না। এক টানা দাঁড়িয়ে থাকা একটা ছায়া। আমি চোখ মুছে আবার তাকালাম, সেই একই জায়গায়। আর ঠিক তখনই হঠাৎ একটা তীব্র শীতল স্রোত বয়ে গেল আমার মেরুদণ্ডে। কেন জানি না মনে হচ্ছিল ছায়াটার চোখ আছে, আর সেই চোখ আমাকে ভেদ করে দেখছে। আমি আমি চোখ বন্ধ করলাম মুহূর্তের জন্য, নিজেকে একটু সামলে নিতে। কিন্তু চোখ খুলেই আমার 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 গলা শুকিয়ে গেল। ছায়াটা এবার এক ল্যাম্পপোস্ট এগিয়ে এসেছে। আমি হঠাৎ করে উঠে দাঁড়াতে গিয়ে আবার বসে পড়লাম। আকাশে বিদ্যুৎ চমকালো। সাদা আলোয় এক মুহূর্তের জন্য দেখা গেল ছায়ার মধ্যে একটা মুখ, আবছা অস্পষ্ট, কিন্তু কিন্তু স্পষ্ট তো ওই মানুষের নয়। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি আবার চোখ বন্ধ করলাম। এইবার অনেকক্ষণ ঠোঁট জোড়া শক্ত করে ধরে মনে মনে একটার পর একটা যুক্তি খুঁজছিলাম। বৃষ্টি, আলো, অন্ধকার, চোখের ভুল, ক্লান্তি। আবার চোখ খুললাম। এইবার কেউ নেই। ল্যাম্পপোস্টের নিচে কিছুই নেই, কিন্তু তবুও কেন যেন মনে হচ্ছিল কেউ খুব ধীরে ধীরে আমার পেছনে হেঁটে যাচ্ছে। হয়তো হয়তো আমি কল্পনা করছি, হয়তো না। আর তখনই অনুভব করলাম আমার শরীর ঠান্ডা হয়ে আসছে। ঘাড়ের কাছে কে যেন নিঃশ্বাস ফেলছে, কিন্তু বাতাস ছিল না। আমার সমস্ত শরীর যেন হিমে জমে গেছে। এই সমস্ত কিছুই আমি ডক্টর সৌম্যদীপ মিত্র আজ এই শূন্য স্টেশনে নিজের চোখে দেখেছি। না, এটা কোনো দুঃস্বপ্ন ছিল না। এ ছিল শুরু একটা অজানা ছায়ার, এক নিষ্পাপ রাতের নীরব অভিশাপের। আমার জীবনে বহু রাত জাগা হয়েছে। কখনো ওয়ার্ডে ডিউটি, কখনো রোগীর বাড়িতে চুপচাপ বসে থাকা। কিন্তু এমন নিঃসঙ্গ, এমন ঠান্ডা, এমন বোবা রাত আমি আর কখনো দেখিনি। এই শিয়ালদহ বনগাঁ শাখার একটা নাম না করা স্টেশন, যার নাম বললেও কেউ চেনে না, সেইখানে রাত 10:30 পেরিয়ে গেছে আর ট্রেনের কোনো খবর নেই। ঝড়টা একটু থেমেছে, কিন্তু বৃষ্টির শব্দ যেন আরো ঘন হয়ে উঠেছে। ঠিক যেন আকাশ কাঁদছে কার জন্য। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। অপেক্ষার কোনো শেষ নেই। আমার শরীরটা ভার হয়ে আসছে, ক্লান্তি ছেয়ে গেছে চোখের কোণায়। ঠিক তখনই হঠাৎ করেই দূরে টিকিট ঘরের বাঁদিকে, যেদিকে অন্ধকার জমাট বেঁধে রয়েছে, সেদিক থেকে আবির্ভাব ঘটল এক ছায়ামূর্তির। সাদা ধবধবে পাঞ্জাবি, কাঁধে একচেটিয়া চাদর,
আর মাথার উপর এক বিরাট পুরনো কাঠের হাতলওয়ালা ছাতা। গায়ে একটা ধূলিধূসর আলোর রেখা, যেন বাতির নিচে নয়, অন্য কোনো আলোয় উদ্ভাসিত তিনি। আমি মুহূর্তে চমকে উঠেছিলাম। এই কয়েক মিনিট আগেও তো ওই দিকটায় কেউ ছিল না। আমি তো পুরো স্টেশনটাই নজরে রেখেছিলাম, তবু এই বৃদ্ধ এলেন কোথা থেকে? তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন। হাঁটুর নিচে ধুতি ভেজা, গলায় টান টান শিরা, চোখে একটা বিষণ্ণতা। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আপনি এইমাত্র এলেন? কোথা থেকে এলেন বলুন তো? ভদ্রলোক ঠোঁটের কোণে একটু হাসি টেনে বললেন, এই তো আশেপাশেই ছিলাম বাবু, হাওয়াটা একটু কমলেই উঠে পড়লাম। আপনি একা বসে আছেন দেখে। আমি একটু সরে বসলাম। এদিকে বসুন, বেঞ্চটা ফাঁকা আছে। কিন্তু তিনি বসতে চাইলেন না। পাশে একটা স্যাঁতস্যাঁতে দেয়ালের গায়ে হেলান দিয়ে কাঁচুমাচু হয়ে বসে পড়লেন। আমি চুপ করে তাকিয়ে রইলাম তার দিকে। এমন এক রাতে একা ওই পরিত্যক্ত স্টেশনে কেউ এভাবে এসে পড়ে, ব্যাপারটা হজম হয় না। তবু এই অচেনা ভদ্রলোককে পেয়ে যেন একটা স্বস্তি এলো। অন্তত একটা মুখ তো আছে গল্প করার মতো, একা থাকার চেয়ে ঢের ভালো। আমি জিজ্ঞেস করলাম, তা আপনার বাড়ি কোথায়? কে কে আছেন বাড়িতে? বৃদ্ধ একটু দীর্ঘশ্বাস ফেললেন। এই পাশের গ্রামেই থাকি বাবু, খুব দূরে নয়। বাড়িতে কেউ নেই বললেই চলে। একটা নাতি আছে আমার, ওর জন্যই রুটি কিনতে এসেছিলাম স্টেশনে। মা বাপ হারা ছেলে, ছোটবেলাতেই দুর্ঘটনায় বাবা মা দুজনেই হারিয়ে গেল। তখন থেকে আমি মানুষ করছি যেটুকু পারি। খুব কষ্টে দিন চলে, তবে ছেলেটা অনেক ভালো, বোঝে অনেক কিছু। তার গলাটা কেঁপে উঠল, চোখের কোণ চিকচিক করে উঠল, যেন বৃষ্টির বাইরে একটা নিঃশব্দ অশ্রুবিন্দু ঝরে পড়ল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। ডাক্তার হিসেবে বহু কান্না দেখেছি, কিন্তু এই ধরনের নিঃশব্দ দুঃখ, এটা অন্যরকম। বৃদ্ধ বলল, আপনি তো ডাক্তার সৌম্যদীপ মিত্র, তাই না? আমি থমকে গেলাম। আপনি আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনার নাম এই অঞ্চলে অনেকেই জানে বাবু। আপনি অনেক ভালো কাজ করেন। একবার গিয়েছিলাম আপনার চেম্বারে, হয়তো মনে নেই আপনার। আমার হাঁটুতে ব্যথা ছিল। আমি ভ্রু কুঁচকে একটু ভাবলাম, তারপর বললাম, হ্যাঁ হতেই পারে, অনেক লোক আসে তো, সবার মুখ মনে রাখা যায় না। তবে যদি কখনো এসেই থাকেন, আশা করি উপকার হয়েছিল। আপনার ওষুধে হাঁটা শুরু করেছি আবার, আজ তাই এই পর্যন্ত আসতে পেরেছি। আমি আবার তাকালাম তার দিকে। বৃদ্ধের মুখে যেন এক ধরনের তৃপ্তি, কিন্তু সেই হাসির আড়ালে যেন লুকিয়ে আছে একটা ভয়ানক ক্লান্তি, অথবা অন্য কিছু। স্টেশনের বাতি একবার মিটমিট করে জ্বলে উঠল। বাতাসে বৃষ্টির গন্ধের মধ্যে মিশে গেল একটা পুরনো আতরের গন্ধ। আর বৃদ্ধ তার ছাতাটা মাটিতে নামিয়ে রেখে আমার দিকে একটানা তাকিয়ে রইলেন। বৃষ্টিটা যেন আবার একটু বেড়ে এসেছে। স্টেশনের পাতলা টিনের ছাউনির নিচে বসে আমি আর সেই অচেনা বৃদ্ধ দুজনেই নিঃশব্দে অপেক্ষা করছি। বাতাসে জমে আছে এক ধরনের ঠান্ডা স্যাঁতস্যাঁতে গন্ধ, যা পুরনো কাঠ আর ভিজে মাটির মিশ্রণে একটা বিস্তৃত সময়ের স্মৃতি টেনে আনে। বেঞ্চটা ঠান্ডা হয়ে উঠেছে, আর ছাতা থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে কংক্রিটের মেঝেতে। বৃদ্ধ লোকটা কাশলেন একবার, তারপর একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে চোখে এক অদ্ভুত দূরদৃষ্টি নিয়ে বললেন,
এই স্টেশনটা এক সময় বেশ। হঠাৎ তিনি থেমে গেলেন। আমি খানিকটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি বলতে যাচ্ছিলেন আপনি, বলুন। তিনি মাথা নাড়লেন। না না, এমন কিছু না। এই বয়সে অনেক সময় পুরনো স্মৃতিগুলো হঠাৎ করে চোখের সামনে ভেসে ওঠে, আর ঠিক বোঝা যায় না কোনটা স্বপ্ন কোনটা সত্যি। বয়স হয়েছে বলেই হয়তো স্মৃতিগুলো আরো বেশি স্পষ্ট হয়ে ফিরে আসে। আপনি তো বলছিলেন আপনি নাতিকে নিয়ে থাকেন। বৃদ্ধ কেমন যেন একটু চুপ করে গেলেন, তারপর নিচু গলায় বললেন, হ্যাঁ, ওর বাবা মা একটা দুর্ঘটনায় চলে গিয়েছিল। তখন খুব ছোট ছিল আমার নাতি। এরপর থেকে ওকে আমার কাছেই বড় করতে হয়েছে, অনেক কষ্ট করে। আপনি তো জানেনই, এদেশে দারিদ্রতা মানেই এক ধরনের নিত্য লড়াই। আমি মৃদু সুরে বললাম, আপনার কথা শুনে মনটা ভারী হয়ে গেল। তা এখন সে কেমন আছে? সেদিন খুব জ্বর এসেছিল ওর। বৃদ্ধ হঠাৎ একটু ধীরে বলা কথায় যেন চমকে উঠলেন নিজেই। অনেক কষ্টে কোলে করে নিয়ে গিয়েছিলাম এক নামকরা ডাক্তারের কাছে, কিন্তু সেদিন ওনার বাড়িতে উৎসব চলছিল। তিনি কাউকে দেখতে চাইছিলেন না। কি বা করতেন, ওনাদেরও তো সংসার আছে, পরিবারের অনুষ্ঠান, বুঝতেই পারছেন। আমি কেমন যেন ধাতস্থ হয়ে গেলাম। তারপর বলেই থেমে গেলাম। কিছু একটা যেন ছিল বৃদ্ধের কথায়, এক ধরনের ইঙ্গিত, কিন্তু সরাসরি কিছু বললেন না। তিনি হাসলেন ম্লান মুখে। তারপর যেমনটা হওয়ার তাই হয়েছে। ভাগ্য তো আর হাতে নেই আমাদের, তাই না ডাক্তারবাবু? আমি গভীরভাবে তাকালাম ওনার দিকে, তারপর আস্তে করে জিজ্ঞেস করলাম, আপনি তো আমার কাছেও আসতে পারতেন। বৃদ্ধর চোখের কোণে এক চিলতে হাসি, কিন্তু তিনি আমার এই কথার প্রত্যুত্তরে কিছুই বললেন না। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। বাইরে তখনও বৃষ্টি সমান ধারায় হয়ে চলেছে। স্টেশন চত্বর একেবারে নিস্তব্ধ, কোথাও কোনো মানুষের শব্দ নেই। শুধু আমাদের কথাগুলো ঘুরে ফিরে পড়ছে ভেজা বাতাসে। বৃদ্ধের কথা যেন কোথা থেকে আসছিল, আবার কোথায় মিলিয়ে যাচ্ছিল। কুয়াশার মতো তার বাক্যগুলো মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। এমন সময় হঠাৎ করে আমার চোখ গেল স্টেশন মাস্টারের কামরার দিকে। অন্ধকার ছিল এতক্ষণ, হঠাৎ করে সেখানে আলোর রেখা দেখা দিল। কাচ ঘেরা জানলার ফাঁক দিয়ে হলুদাভ আলো ছড়িয়ে পড়ছে প্ল্যাটফর্মে। মুহূর্ত দুয়েক চুপ করে তাকিয়ে থাকলাম, তারপর দেখতে পেলাম দরজা খুলে স্টেশন মাস্টার নিজেই বেরিয়ে এলেন। মাথায় বৃষ্টির ছাঁট পড়ছে, কাঁধে ছাতা নেই, কিন্তু তবুও মুখে স্বস্তির হাসি। আসছে ট্রেন, আসছে, তিনি বললেন এবং সোজা আমার দিকে এগিয়ে আসলেন। আরে আর 5-7 মিনিটের মধ্যেই ঢুকে পড়বে। এত রাতে তো আর অ্যানাউন্স করলাম না, আপনি ছাড়া কেউ তো নেই স্টেশনে, তাই ভাবলাম আপনাকে জানিয়ে দিই। আমি সৌজন্যমূলক হাসি হেসে বললাম, ধন্যবাদ আপনাকে। সত্যি একা একা বসে থাকাটা একটু কষ্টকর হচ্ছিল, আপনি জানিয়ে দেওয়ায় খুব ভালো লাগলো। আমি যেন আনন্দে হালকা হয়ে উঠলাম, কিন্তু পরক্ষণেই একটা কথা মনে পড়ল। না না, একা তো নই, এই যে বলে আঙুল তুলে দেখাতে গেলাম বৃদ্ধর দিকে। হাতের ইশারা থেমে গেল মাঝপথেই। যেখানে বসেছিল সে দেওয়াল ঘেঁষা কোণটা এখন ফাঁকা। সেখানে নেই কোনো মানুষের ছায়া, নেই কোনো স্যাঁতস্যাঁতে ছাতার চিহ্ন। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। স্টেশন মাস্টার হালকা হেসে বললেন, আপনি হয়তো একটু তন্দ্রাচ্ছন্ন ছিলেন, হয়তো কোনো স্বপ্ন টপ্ন দেখেছেন।
এই বৃষ্টি আর ঠান্ডায় এমন হতেই পারে। আমি তো এখানেই ছিলাম, বেশ কিছুক্ষণ ধরে আপনাকে দেখছিলাম। কই, কাউকে তো দেখিনি। আমি চুপ করে রইলাম। কথাগুলো কানে ঢুকলেও হৃদয়ে যেন ঢুকল না। একটা হালকা গম্ভীরতা নেমে এলো চারপাশে। তবে কি আমি ভুল দেখেছি? একটা মানুষ যার সঙ্গে এতক্ষণ কথোপকথন, যার চোখের কোণে অভিমানের ছায়া আমি অনুভব করছিলাম, সে ছিল না। আমার বুকের ভিতরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে এলো। মনে হচ্ছিল যেন নিজেই নিজের অনুভূতির সঙ্গে যুদ্ধ করছি। স্টেশন মাস্টার আবার ফিরে গেলেন তার ঘরের দিকে। দরজা বন্ধ করে দিলেন। আলোটা কেবল রয়ে গেল। আমি নীরব হয়ে বসে রইলাম। আর ঠিক তখনই অদ্ভুতভাবে ডান দিকে চোখ গেল। একটু দূরে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে টিকিট কাউন্টারের ভেতরে একটা ধূসর ছায়ার মতো অবয়ব বসে আছে। আমি চমকে উঠে দাঁড়ালাম। আপনি আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমার গলায় বিস্ময় আর আতঙ্ক মিলেমিশে একরকম কাঁপুনি। বৃদ্ধ মুখ তুলে তাকালেন। মুখে সেই আগের শান্ত আর নিরীহ হাসিটা। আরে, ওদিকে গিয়েছিলাম একটু, বয়স হয়েছে তো, বাথরুম চেপেছিল। ভাবলাম কাউন্টারের পিছনটা একেবারে ফাঁকা। আপনি তো ব্যস্ত ছিলেন স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলায়, তাই চুপচাপ গিয়েছিলাম। আপনি টেরই পাননি। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তার সামনে। কোনো শব্দ করতে পারলাম না। হয়তো সত্যি এমনটাই হতে পারে, কিন্তু কোথাও একটা কিছুর অসঙ্গতি থেকে যাচ্ছে। কোথাও যেন একটা আবছা ফাঁক থেকে যাচ্ছে, যা মনের ভিতরে ধোঁয়ার মতো জমে আছে। আমি চুপ করে আবার বেঞ্চে এসে বসলাম। বৃদ্ধ আবার আগের জায়গায় গিয়ে দেওয়ালে হেলান দিয়ে বসলেন। আমাদের মাঝখানে নেমে এলো এক অদৃশ্য অন্ধকার। বৃদ্ধর দৃষ্টি তখন আমার চোখে নিবদ্ধ, কিন্তু তা যেন চোখ দিয়ে নয়, গভীর কোনো অদৃশ্য স্থান থেকে। এমন এক দৃষ্টি তাকানো যেটা মানুষ করে না, করে কেবল সেই সব সত্তা যাদের দেখার ক্ষমতা আমাদের চোখ ছাড়িয়ে যায়। বুঝলেন তো ডাক্তারবাবু? তার কণ্ঠস্বরটা যেন হঠাৎ আরো নিচু, গা ছমছমে। এই দুনিয়ায় এমন কিছু কিছু ব্যাপার আছে যেগুলো চোখে দেখা যায় একরকম, কিন্তু তার প্রকৃত অস্তিত্ব থাকে একেবারে অন্যরকম। আমি এক মুহূর্ত থেমে তার দিকে তাকালাম। তার মুখের চামড়া যেন আরো কুঁচকে উঠেছে। কপালে নেমে এসেছে ঘন রেখা। ঠোঁটের কোণায় এক অদ্ভুত হাসি। তার চোখ জোড়া জল চকচকে, অথচ শুষ্ক, যেন অশ্রু জমে আছে কিন্তু গড়িয়ে পড়ছে না। মানে, আপনি ঠিক কি বলতে চাইছেন? আমি জিজ্ঞেস করলাম। বৃদ্ধ মৃদু হাসলেন, মাথাটা সামান্য কাত করে বললেন, আরেকটু অপেক্ষা করুন ডাক্তারবাবু, আপনার ট্রেন এলো বলে। এই মুহূর্তে যেন পুরো স্টেশনটা থেমে গেল। দূর থেকে ভেসে এলো এক টানা ঝাঁঝালো হুইসেলের শব্দ। তারপর বৃষ্টির কুয়াশাকে চিড়ে একটি ক্ষীণ হলুদ আলোর রেখা ধীরে ধীরে এগিয়ে আসতে থাকলো আমাদের দিকে। সেই আলোয় বৃষ্টির ফোঁটাগুলো যেন রূপোর নয়, সোনার কণা। আকাশ থেকে ঝরে পড়ছে
এক অলিক আবহে। আমি এক মুহূর্তের জন্য বিভোর হয়ে গেলাম। নিজের মনে ভাবলাম, যাক, রাতে অন্তত রমেশদের বাড়ি পৌঁছানো যাবে। বনগাঁ স্টেশনটা খুব বেশি দূরে নয় এখান থেকে, আর একবার নেমে গেলে সেখান থেকে ওর বাড়িটা একেবারেই কাছে। একটু বৃষ্টি কমলে পায়ে হেঁটেই পৌঁছে যাব। আমার ঠোঁটের কোণে একটা হালকা হাসি খেলে গেল। কিন্তু সেই মুহূর্তেই আমি তাকিয়ে দেখি বৃদ্ধর চোখের মণি দুটি যেন একেবারে স্থির হয়ে গেছে। না, মানুষের চোখ এমন করে স্থির হয় না, যেন চোখ নয় বরং একটা জানালার ভিতর দিয়ে আমায় কেউ দেখছে। তার চোয়াল শক্ত, ঠোঁট দুটো কেঁপে উঠছে না, মুখে বিস্ময় নেই, নেই কোনো আবেগ। তবে ঠিক সেই অভাবেই যেন মুখটা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। খুব সাবধান ডাক্তারবাবু, মাটি কিন্তু ভিজে আছে, পিছল হয়ে গেছে, একেবারে পেছনে গড়িয়ে যাবেন। আর জানেন তো কার খেলা কবে কোন দিকে ঘুরে যায় কেই বা বলতে পারে। আমি চমকে উঠলাম। বুকের ভিতরটা কেমন যেন ধকধক করছে। এই বৃদ্ধ কে? কেনই বা তার কথার মধ্যে এত অদ্ভুত ভাব, এত সব জটিল ইঙ্গিত? আর তখনই ট্রেনটা ঢুকে পড়ল প্ল্যাটফর্মে। অদ্ভুত ধীর গতিতে, যেন একটা মৃতদেহ বহন করছে ট্রেনের কামরাগুলো। কোনো তাড়াহুড়ো নেই, নেই মানুষের হট্টগোল, নেই দৈনন্দিন ছুটে চলার কোনো শব্দ, কেবল চাকার গুঞ্জন আর ইঞ্জিনের মৃদু গুঞ্জন। যেন এক নিঃশব্দ যাত্রা। আমি ব্যাগটা সামলে উঠে দাঁড়াতে যাব, ঠিক সেই সময় বৃদ্ধ হঠাৎ হাত তুললেন। না না না, তাড়াহুড়ো করবেন না ডাক্তারবাবু, দাঁড়ান দাঁড়ান, মাত্র এক মুহূর্ত, একটা জিনিস দেখাই আপনাকে। আমি থেমে গেলাম। তার কণ্ঠে এমন কিছু ছিল, এমন এক গভীরতা যা উপেক্ষা করা যায় না। একটা ঠান্ডা স্রোত যেন ঘাড় বেয়ে নেমে এলো পিঠের নিচ পর্যন্ত। বৃদ্ধ ধীরে ধীরে সামনে এগিয়ে গেলেন ট্রেনের একটা কামরার দিকে। তার ছাতাটা তখন আর মাথায় নেই, এক হাতে ঝুলে আছে, অন্য হাতটা সামনের দিকে তুলে এমন একটা অঙ্গভঙ্গি করলেন যেন কোনো এক অদৃশ্য জানালার পর্দা সরাতে চাইছেন। আমি তাকিয়ে রইলাম তার দিকে। তার ছায়াটা তখন ট্রেনের হেডলাইটে পড়ে আমার পায়ের সামনে এসে থেমে গেছে। ঠিক তখনই আমার মনে হলো বৃদ্ধর ছায়া তা যেন কেবল তার দেহের ছায়া নয়, আরো কারো উপস্থিতির আভাস, আরো কিছু যেটা আমি তখনও বুঝতে পারছিলাম না। আর তারপরেই শুরু হলো ঘটনাটা। প্ল্যাটফর্মে ট্রেনটা যেন ধীরে ধীরে বয়ে আসছে কোনো অতল অতীত থেকে। এক অদ্ভুত স্থিরতার মধ্যে একটা প্রবাহ। হেডলাইটের হলুদ আলো বৃষ্টির পর্দায় পড়ে এক একটা ফোঁটা যেন সোনালি ধুলোর মতো ঝরে পড়ছে আকাশ থেকে। আমি তন্ময় হয়ে তাকিয়ে আছি। এমন দৃশ্য কেবল ঘোরে দেখা যায়। এমন সময় একটি ছায়া। প্ল্যাটফর্মের নিচ থেকে হঠাৎ একদম দ্রুত গতিতে একটি ছেলেকে উঠে আসতে দেখি। সে যেন এক অদ্ভুত তাড়ায় নিঃশব্দে ছুটে এলো সিঁড়ি বেয়ে ওপরে, আর এক দৃষ্টে তাকিয়ে আছে ট্রেনটার দিকে। তার মুখে এক রাশ ব্যাকুলতা, চোখ জোড়া টান টান, যেন তার জীবন ওই ট্রেনের ভেতরে লুকিয়ে আছে। আর হাতে, এক হাতে ছাতাটি, অন্য হাতে ছোট একটা বাদামি সুটকেস, পায়ের জুতো, গায়ের সাদা নীল চেক শার্ট, ডেনিম প্যান্ট। আমি 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 নিজের দিকে তাকিয়ে দেখলাম একবার। না 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 না, এটা তো আমি। আমার গা দিয়ে ঠান্ডা ঘাম বেরিয়ে এলো। আমি না চাইতেই আমার পা দুটো পিছিয়ে গেল। বুকটা ধকপুক করছে, কিন্তু শব্দটা যেন বাতাসে মিশে যাচ্ছে। সেই ছেলেটা যে আমি, একই মুখ, একই ভঙ্গি, আমারই অস্থিরতা।
আমারই হাঁপ ধরা চোট। আমি কি স্বপ্ন দেখছি? নিয়তি ডাক্তার বাবু। পেছন থেকে সেই চিরচেনা কণ্ঠস্বর, সবই নিয়তি। আমি ঘুরে তাকালাম। বৃদ্ধ দাঁড়িয়ে আছে। এবার আর তার মুখে রহস্যের ছায়া নেই, আছে গভীর এক যন্ত্রণার ছাপ। সেদিন আমার নাতিটার ধুম জ্বর এসেছিল। ছোট ছিল, খুব কাঁপছিল শরীরটা। ভরসা করেছিলাম আপনার ওপর। আপনি ছিলেন তখন আমাদের শেষ আশ্রয়, কিন্তু আপনি ব্যস্ত ছিলেন, মেয়ের অন্নপ্রাশনের আয়োজন নিয়ে ব্যস্ত। আমি বারবার বললাম, বাইরে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে বললাম, ডাক্তারবাবুকে একবার ডাকুন দয়া করে। কিন্তু কিন্তু আপনার দারোয়ান আবার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। 2 মিনিট সময় দিলেই তো হতো, হয়তো হয়তো বেঁচে যেত আমার নাতিটা। তার কণ্ঠ থেমে গেল, চোখে জল। একজন ডাক্তার জানেই সবসময় প্রস্তুত থাকেন রোগী দেখার জন্য, মৃত্যুর মুখ থেকেও ফেরান মানুষকে। কিন্তু অনেক সময় জটিল পরিস্থিতি নয়, তবুও বিনা চিকিৎসায় চলে যায় মানুষ। কেউ কাউকে খুন করে, আর হাসপাতালে নিয়ে গেলে পুলিশকে আগে খবর না দিয়ে যদি চিকিৎসা শুরু হতো, তাহলে হয়তো বাঁচতে পারতো অনেকগুলো প্রাণ। এই ব্যাপারগুলো কেন যে আপনারা ভেবে দেখেন না? আর তখনই আমি দেখতে পেলাম ট্রেনটা পুরো প্ল্যাটফর্মে ঢুকে গেছে। আর সেই আমি, অন্য আমি, সেই যুবকটা দৌড়ে আসতে আসতে হঠাৎ পিছল খেয়ে পড়ে গেল। কাদা আর বৃষ্টির মধ্যে এক তীব্র ধ্বনি তুলে আছাড় খেয়ে পড়ল রেল লাইনের উপর। ছাতা, সুটকেস সব ছিটকে গেল। এক মুহূর্ত, একদম বন্ধ মুহূর্ত। তারপর শুধু হুইসেল, একটা গর্জে ওঠা, একটা কম্পন, আর সব শেষ। আমি কথা বলতে পারছি না, আমার ঠোঁট শুকিয়ে কাঠ। কিছুই যেন অনুভব করতে পারছি না, না ব্যথা, না কান্না, শুধু শরীরটা ভার হয়ে আছে। মাথার ভিতরটায় কুয়াশা। দূরে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ, আর তার পাশে ছোট্ট একটা ছেলে। মলিন জামা, কাঁধে একটা ছোট্ট ব্যাগ, মুখে নীরবতা। তারা দাঁড়িয়ে, কিন্তু তাদের শরীরের রং, তাদের চোখ সব যেন মৃত মানুষের, ফ্যাকাশে আর নিস্তরঙ্গ। তখনই বৃদ্ধ আবার বলল, ডাক্তারবাবু, আপনি গতকালই মারা গিয়েছেন। আজ থেকে এই মৃত্যুই আপনার নিয়তি। রোজ রোজ এই দৃশ্যই দেখতে হবে, অনুভব করতে হবে নিজের মৃত্যুকে বারবার। আমি তাকিয়ে রইলাম। তারা ধীরে ধীরে সরে যাচ্ছে, মেঘের মতো, কুয়াশার মতো, বাতাসের মতো মিলিয়ে গেল কোথায় যেন। আজ আবার সেই রাত, আবার সেই স্টেশন, আবার সেই ঝড়, সেই নিঃসঙ্গ প্ল্যাটফর্ম, আর আমি একা। বাইরে দাপিয়ে বেড়াচ্ছে বৃষ্টি। জানি না কেন মন বলছে আজও ট্রেনটা দেরিতেই আসবে। স্টেশন চত্বরের আশেপাশে কেউ নেই, কেবল একটা পুরনো কাঠের বেঞ্চে বসে আছি আমি। হাতের ব্যাগটায় গুঁজে রাখা ইঞ্জেকশনটা বারবার ছুঁয়ে দেখছি
ঠিক আছে তো? গতকাল কেন যেন যেতে পারিনি, কোথাও একটা ভুল হয়ে গেছিল। আজ আর সে ভুল হতে দেব না। বৃষ্টি এমনভাবে পড়ছে যেন আকাশ দুঃখে কাঁদছে। শরীরটা কেমন যেন ভারী লাগছে, চোখে একটু ঘুম ঘুম ভাব। সারাদিন চিকিৎসা, চাপ, ছুটোছুটি, এই তো জীবন। চোখ দুটো একটু বুঝলেই স্বপ্ন ভেসে আসে, আর সেই স্বপ্নেই যেন দেখি, না এ স্বপ্ন নয়, এ আমি বুঝি আগেও দেখেছি কোথাও কখনো। এই দৃশ্যটা যেন ঘটেছিল একবার। হঠাৎ ছাতা মাথায় এক বৃদ্ধ চলে এলো প্ল্যাটফর্মের এক কোণায়, টিকিট কাউন্টারের পাশের টিনের ছাউনির নিচে। সে যেন বৃষ্টির মোটা পর্দা ফুঁড়ে আচমকা উপস্থিত হলো, একেবারে চুপচাপ, শব্দহীন। চেনা চেনা লাগছে, খুব চেনা, কিন্তু কোথায় যেন ভুলে গেছি। অনেক সময় আমাদের মনে হয় কোনো দৃশ্য যেন আগেও ঘটেছিল, কোনো কথা আমরা আগেই শুনেছি, সেই এক মুহূর্ত যেন আগে ঘটে গেছে। আমার সঙ্গেও এখন ঠিক তেমনটাই ঘটল। বৃদ্ধ ছাতাটি বন্ধ করে রাখল পাশে। তার ভিজে দাড়িগুলো থেকে জলের ফোঁটা চুইয়ে পড়ছে। আমি অস্ফুটে জিজ্ঞেস করলাম, আপনি আপনি কে, কখন এলেন, কোথায় বাড়ি আপনার? বৃদ্ধ চুপ করে থাকলো এক মুহূর্ত, তারপর খুব শান্ত স্বরে বলল, নাতিটা ঘরে শুয়ে আছে, খায়নি কিছু। রুটি নিতে এসেছিলাম স্টেশনে, হঠাৎ বৃষ্টি নামল, তাই আর ফেরা হলো না। আচ্ছা, আপনি তো ডক্টর সৌম্যদীপ মিত্র, তাই না? মনে হলো যেন শরীরটা শিউরে উঠল। নিজের নামটা অচেনা একজনের মুখে শুনে বুকের ভিতরটা ধক করে উঠল। আমি তাকিয়ে আছি, সেও তাকিয়ে আছে। একটা নির্জীব মৃত মাছের মতো চোখ তার, নিষ্পন্দ, জড়। আর তখনই আমি বুঝতে পারলাম, এ তো সেই মানুষ, সেই বৃদ্ধ যার নাতির মৃত্যুর পর আমার মৃত্যুর গল্প শুরু হয়েছিল। না না, এ নতুন রাত নয়, এ পুরনো অভিশাপেরই পুনরাবৃত্তি। আজ আবার আমি মরতে এসেছি। আজ আবার ওই ট্রেনটা ধীরে ধীরে আসবে, আর আমি নিজেকে ছুটে আসতে দেখব। নিজের চোখেই নিজের শেষ দেখব। ঘড়ির কাঁটা থেমে যায় না, সময় থেমে থাকে না, কিন্তু মৃত্যু কখনো কখনো থেমে যায়, একই জায়গায় দাঁড়িয়ে যায়, অপেক্ষা করে কারো ফিরে আসার। আমার মৃত্যুও বোধহয় তেমনই, প্রতিদিন ফিরে আসে, একই প্ল্যাটফর্মে, একই নির্জন রাতের গর্ভে, একই গর্জনরত ট্রেনের নিচে। আজ আমি জানি এই যাত্রা অনন্ত। শুনলেন ঝড়ের রাতের রেলগাড়ি। আমাদের আজকের নিবেদনের এই বিশেষ গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন, তাহলে বলুন তো, আমাদের আজকের গল্পে ডক্টর সৌম্যদীপ মিত্র তার যে সহকর্মীর বাড়িতে ইঞ্জেকশন নিয়ে যাচ্ছিলেন, সেই সহকর্মীর নাম কি? অবশ্যই কমেন্ট সেকশনে সঠিক উত্তরের সঙ্গে আপনার নামটা মেনশন করতে ভুলবেন না। আপনাদের মধ্যে থেকে বাছাই করা কয়েকটি নাম আমি আগামী গল্পে ঘোষণা করব। তাহলে চলুন একবার দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। কমেন্ট করেছিলেন
দক্ষিণ 24 পরগনার মুলটি রায়পুর থেকে স্নেহা পুরকাইত, বাউরিয়া কাজির চড়া থেকে মিজানুর শেখ, তামিলনাড়ু থেকে মানিক সিং কমেন্ট করেছিলেন শুভঙ্কর দাস, গদিয়া কোচিং সেন্টার থেকে মহিবুল শেখ, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল, বিষ্ণুপুর দক্ষিণ 24 পরগনা থেকে বুবাই সর্দার, কল্যাণী বেদি ভবন থেকে সৌমেন দে, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন, বাংলাদেশ বনপাড়া থেকে জান্নাতুল ত্রৈশী, চাকদহ থেকে সাথী এবং তার মেয়ে আরোহী আর ওজো, পূর্ব মেদিনীপুর নটেশ্বরী চক থেকে গণেশ দাস, রানাঘাট সারদাপল্লী থেকে মনোজ রায়, দক্ষিণ 24 পরগনার ফলতা থেকে হাসানুর শেখ, পূর্ব বর্ধমান থেকে মুন্না রুই দাস, হুগলি জেলার রামহাটিতলা থেকে রিক, গুজরাট থেকে চন্দনা দাস, পূর্ব মেদিনীপুর খেজুরি থেকে উত্তম গায়েন, সুন্দরবন থেকে রনি দাস, নরুন্দি বাজার জামালপুর বাংলাদেশ থেকে শেখ ফরিদ আহমেদ, হুগলি থেকে রূপা দাস, ব্যারাকপুর থেকে ব্রততী বোস, হাওড়া ডোমজুর থেকে তন্ময় পর্বত, পোয়ালি 3 নম্বর পোল থেকে মান্টি, হুগলি ধনিয়াখালী থেকে রাজু মণ্ডল, বেথুয়া ডহরি থেকে সবুজ, উত্তর 24 পরগনার বেড়াচাপা চাকলা থেকে শাহিন তরফদার, নবদ্বীপ থেকে অর্পিতা কর্মকার এবং ইছাপুর থেকে কবিতা দাস। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত মনোযোগ সহকারে শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জানানোর জন্য। আপনারা যারা যারা নিয়মিত ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তারা কিন্তু আমাদের আরও 2টি চ্যানেল গপ্পখোর এবং অল ডে সাসপেন্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আবার দেখা হচ্ছে নতুন কোনো রোমাঞ্চকর গল্পের সাথে আগামী পর্বে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।